প্রিয় শিক্ষার্থীরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, রসায়নের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে 118টি মৌল বিদ্যমান। এই 118টি মৌল তোমরা কিভাবে মনে রাখবে তারই ধারাবাহিকতায় আজ তোমাদের সামনে 118টি মৌল উপস্থাপন করছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্টোনশিয়াম, ইট্রিয়াম, জিরকোনিয়াম, নিওবিয়াম, মলিবডেনাম, টেকনেশিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আয়োডিন, জেনন, সিজিয়াম, বেরিয়াম, ল্যান্থানাম, সিরিয়াম, প্রোসিওডিমিয়াম, নিওডিমিয়াম, প্রোমেথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়ান, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, লুটেসিয়াম, হাফনিয়াম, ট্যান্টালাম, ট্যাংস্টেন, রিনিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিনাম, গোল্ড, মার্কারি, থ্যালিয়াম, লেড, বিসমাথ, পোলোনিয়াম, অ্যাস্টাটাইন, রেডন, ফ্রন্সিয়াম, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, প্রোটেক্টেনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিসিয়াম, কুরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইনস্টেনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম, লরেন্সিয়াম, রাদারফোর্ডিয়াম, ডুবনিয়াম, সিয়াবুর্গিয়াম, বোরিয়াম, হাসিয়াম, মিট্রিয়াম, ডার্মাস্টেটসিয়াম, রনজেনিয়াম, কপারনেসিয়াম, নিওনিয়াম, ফ্লেভেরিয়াম, মস্কোবিয়াম, লিভারমোরিয়াম, টেনেসাইন, অর্গানিজম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায় সারণীর যে পর্যায়বৃত্ত ধর্ম আছে এই পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে এখন তোমাদের আলোচনা করা হবে। তাহলে চলো আমরা এখন ক্লাসে পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করি। তাহলে এখন আমরা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে আমরা যে পর্যায় সারণীর যে মৌলগুলো আছে কিভাবে মনে রাখতে হবে আমরা সেগুলো দেখেছি, আর সেইগুলোর আলোকে ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আজকে ক্লাস করাবো, যে পর্যায় সারণীর পরমাণুর আকার, পরমাণুর ধর্ম অর্থাৎ পরমাণুর আকার। সেই ক্ষেত্রে আমরা জানি যে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই যে ধর্মগুলো এই ধর্মগুলোকেই আমরা বলবো পর্যায়বৃত্ত ধর্ম। আর পর্যায় সারণী সম্পর্কে যদি তোমার ধারণা ভালো থাকে তুমি যৌজনী চার্জ এগুলো খুব সহজে বলতে পারবে। যেমন আয়োডিন সম্পর্কে যদি তোমাকে বলা হয় তাহলে আয়োডিন এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন গ্রহণ করে, তাই এর যোজনী 1 হয় এবং এর উপরে একটি মাত্র চার্জ ঋণাত্মক থাকবে। আবার দেখো যে তোমাকে যদি যে কোনো ধাতু সম্পর্কে যদি বলা হয় যে ক্যালসিয়াম এর শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এবং এই 2টি ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাই পজিটিভ অর্থাৎ 2+ ক্যালসিয়াম 2+ এর যোজনী 2 হয়। এভাবে তুমি অসংখ্য মৌল সম্পর্কে খুব সহজেই ধারণা দিতে পারবে। আমরা আজকে এই পর্যায়বৃত্ত ধর্মটা আজকে ভালো করে শিখব। সকলে একটু মনোযোগী হও, তাহলে খুব সহজেই পর্যায় সারণী যে রসায়নের আমরা জানি যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই বিষয়ে আমরা খুব সহজে আমরা আয়ত্তে নিতে পারবো। তাহলে এখন আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব পরমাণুর আকার। পরমাণুর আকারটা হচ্ছে যে একই
পর্যায়ে বাম থেকে ডানে যখন যাবে তখন পরমাণুর আকারগুলো হ্রাস পাবে, এবং কেন হ্রাস পাবে এটা নিয়ে আজকে আলোচনা করব। আর একটা বিষয় দেখো, একই গ্রুপে যদি উপর থেকে নিচে যাওয়া হয় তাহলে পরমাণুর আকার পুনরায় আবার বৃদ্ধি পাবে। তাহলে আমরা দুইটা বিষয় খুব মনোযোগী হই, তাহলে প্রিয় শিক্ষার্থীরা কঠিন বিষয়টাকে তুমি খুব সহজে মনে রাখতে পারবে। এখানকার যে অবজেক্টিভ গুলো আসে তুমি খুব অনায়াসে করতে পারবে। তাহলে আমরা এখন দেখি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারের ক্ষেত্রে কিরূপ পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখন দেখি যে প্রথমে আমরা খেয়াল করি যে একই পর্যায়ে যদি আমরা ধরি তাহলে আমরা 3 নম্বর পর্যায়টাকে দেখি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তা আমরা দেখো যে মৌলগুলো লিখেছি এই মৌলগুলো সবগুলো কি একই পর্যায়ের মৌল। আবার দেখো আমরা যদি এভাবে ধরি যে লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাহলে দেখো যে একই পর্যায়ে আমরা এই দুইটা বিষয় খুব সহজে আমরা মনে রাখতে পারবো যে একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাওয়া হয় তাহলে পরমাণুর আকার হ্রাস পায়, আবার দেখো উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। এই দুইটা বিষয় আমাদের খুব মনোযোগী হতে হবে। তাহলে তুমি যদি এই দুইটা বিষয় জানতে পারো তা আশা করি এই মৌলগুলো খুব সহজে, ওই ধর্মগুলো খুব সহজে বলতে পারবে। তাহলে এখন দেখো যে প্রত্যেকটা মৌল যদি একই পর্যায়ের হয় অর্থাৎ এরা সবাই তৃতীয় পর্যায়ের মৌল। তা এগুলো আমি ইলেকট্রন বিন্যাস না করে আমি ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে দেখো সোডিয়াম, এই সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে দেখো এখানে আমার ইলেকট্রন থাকবে হচ্ছে 8টা, আর তৃতীয় কক্ষপথে থাকবে হচ্ছে একটি মাত্র ইলেকট্রন। তাহলে দেখা গেল যে সোডিয়ামের ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে 2, 8 এবং 1। এবার দেখো ম্যাগনেসিয়াম, তাহলে এইটা আমার গেল হচ্ছে সোডিয়াম পরমাণু। এবার ম্যাগনেসিয়াম দেখো এরও 3টা কক্ষপথ, তাহলে এর যদি 3টা কক্ষপথ হয় তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন, আর তৃতীয় কক্ষপথে দেখো 2টা ইলেকট্রন। তারপরে দেখো অ্যালুমিনিয়ামের এরও 3টা কক্ষপথ, তাহলে এর হচ্ছে 3টা কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন, এবং চতুর্থ কক্ষপথ, তৃতীয় কক্ষপথে আমার এখানে আছে 3টা ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সিলিকনের ক্ষেত্রে দেখো এখানেও ঠিক 3টা কক্ষপথ থাকবে, তাহলে 3টা কক্ষপথ, এর প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 4টা, 6টা, 8টা, আর তৃতীয় কক্ষপথে দেখো এখানে ইলেকট্রন সংখ্যা থাকবে 4টা, অর্থাৎ সিলিকন। তাহলে সিলিকনের শেষ কক্ষপথে আবার 4টি ইলেকট্রন থাকবে। এরপর আমরা আসি পটাশিয়াম, পটাশিয়ামের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকবে, এখানেও একই 2টা, 8টা আর 5টা। তাহলে দেখো ফসফরাসের শেষ কক্ষপথে থেকে 5টা ইলেকট্রন। এরপর আমরা আসি সালফার, সালফারের ক্ষেত্রে দেখো তারপর হচ্ছে ক্লোরিন, সালফার, ক্লোরিন। এখন সালফারের প্রথম কক্ষপথে আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে হচ্ছে 8টা, আর তৃতীয় কক্ষপথে আছে 6টা, তৃতীয় কক্ষপথে 6টা। এবার দেখো ক্লোরিন এর প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর তৃতীয় কক্ষপথে আছে 7টা, 7টা ইলেকট্রন আছে। তাহলে দেখো যে একই পর্যায়ের যে মৌলগুলো আমরা এখানে লিখেছি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এখন আমি যে তোমাদেরকে যে তথ্যটা আমি তোমাদেরকে বলেছি যে একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় তাহলে পরমাণুর আকার কিভাবে হ্রাস পাবে। তাহলে পরমাণুর আকার কিভাবে হ্রাস পাবে, দেখো যদি আমার মৌলগুলো যদি একই পর্যায়ের মৌল হয় তাহলে দেখো বাম থেকে ডানে যখন যাচ্ছে তখন আমার এখানে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা এখানে আমার বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো যে এই আমরা জানি যে পর্যায় সারণী মৌলগুলোকে প্রত্যেকটা পরমাণু
কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াস গুলোকে প্রতিটা পরমাণুর ইলেকট্রন সমূহগুলোকে আকর্ষণ করে। আমরা জানি পরমাণুর কেন্দ্র ধনাত্মক প্রোটন আছে, আর চারিদিকে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে তখন ওই ইলেকট্রনগুলো কেন্দ্রের দিকে একটা আকর্ষণ ক্ষমতা থাকবে। তাহলে দেখো একই পর্যায়ে যখন আমি বাম দিকে যাচ্ছি, প্রত্যেকটা দেখো একই পর্যায়ের মূল হওয়া সত্ত্বেও তাদের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথমটায় একটা, দ্বিতীয়টায় দুইটা, তারপরেরটায় তিনটা, সিলিকনের চারটা, ফসফরাসের পাঁচটা, সালফারের ছয়টা এবং ক্লোরিনের 7টি ইলেকট্রন বিদ্যমান হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে প্রত্যেকটার ক্ষেত্রে পরমাণু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, এই ইলেকট্রন গুলো অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারবো যে এর নিউক্লিয়াস কর্তৃক এর শেষ যে ইলেকট্রনটা যতটুকু আকর্ষণ করবে, যতটুকু টেনে আনবে তার কেন্দ্রের দিকে, দুইটার আকর্ষণ ক্ষমতা তার থেকে কি হবে, একটু বেশি হবে। তাহলে যখন আমরা জানি যে কোনো একটা বস্তুকে যখন টানা হয়, অর্থাৎ একটা বস্তু সেটাকে যখন তার কেন্দ্রের দিকে টেনে নেয়, তখন কি আকারটা কি হয়, ছোট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পেয়ে যাবে। তাহলে পরমাণুর আকার যখন কমে যাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে। তাহলে দেখো এই সোডিয়ামের একটা ইলেকট্রন যতটুকু আকর্ষণ করবে, দুইটা ইলেকট্রন তার থেকে বেশি আকর্ষণ করবে। এভাবে দেখো অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন তাহলে কি হবে, আরেকটু বেশি আকর্ষণ করবে। তারপর দেখো সিলিকনের 4টা ইলেকট্রন আরো বেশি আকর্ষণ করবে। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা শেষ কক্ষপথের ইলেকট্রন সমূহ তার কেন্দ্রের দিকে আকর্ষণ ক্ষমতা বাড়িয়ে দেয়। অর্থাৎ আমরা জানি যে পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন গুলো তার নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হয়। এইভাবে দেখো যে এখানে যখন আমার 5টা ইলেকট্রন শেষ কক্ষপথ ইলেকট্রন যখন তার কেন্দ্রের দিকে আকৃষ্ট হলো, সালফারের ক্ষেত্রে দেখো 6টা ইলেকট্রন তার কেন্দ্রের দিকে আকৃষ্ট হলো। এবার ক্লোরিনের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন 7টা। তাহলে 7টা ইলেকট্রন থাকার কারণে এখানে দেখো আরো বেশি শক্তি কাজ করে, অর্থাৎ এখানে তার কেন্দ্রের দিকে সবচেয়ে বেশি টেনে নিয়ে যায়, যার কারণে দেখো বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে বা ব্যাসার্ধ কমে যাবে। তাহলে আমরা খুব সহজে দেখো যে আমরা বলতে পারলাম যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার খুব সহজেই পরমাণুগুলো তার কেন্দ্রের দিকে অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে যখন আকর্ষণ ক্ষমতা কাজ করে, তখন এখানে পরমাণুগুলোর আকার আস্তে আস্তে ছোট হয়ে যায়। যেমন দেখো একটা ইলেকট্রনের যতটুকু আকর্ষণ, ক্লোরিনে দেখো শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, তাহলে 7টা ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা আর একটা ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা থেকে অনেক বেশি। তাহলে 7টা ইলেকট্রন তার কেন্দ্রের দিকে যে পরিমাণ আকর্ষণ করছে, আকর্ষণ করার কারণে এই ক্লোরিনের আকারটা ছোট হয়ে যায়। আর সোডিয়ামের দেখো একটা ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, অর্থাৎ একটা ইলেকট্রন যতটুকু আকর্ষণ, এই জন্য আমরা জানি যে ওর থেকে এই সোডিয়ামের আকারটা বড় হয়। তাহলে দেখো খুব সহজে আমরা এখন বলতে আমরা দেখো তো বুঝেছি কিনা যে একই পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যাই পরমাণুর আকার হ্রাস পায়। এর মূল কারণ হচ্ছে যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। আর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যখন বাড়তে থাকবে, তখন ওই ইলেকট্রন সংখ্যা তার কেন্দ্রের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের প্রতি বেশি আকর্ষণ ক্ষমতা থাকে। আর যত বেশি ইলেকট্রন থাকবে তার কেন্দ্রের প্রতি তত বেশি আকর্ষণ হওয়ার কারণে বাম থেকে ডান দিকে যখন মৌলগুলোর শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো তার কেন্দ্রের দিকে আকর্ষণ করার কারণে আমরা জানি যে এই পরমাণুর আকার ছোট হয়ে যাবে এবং ব্যাসার্ধ হ্রাস পেয়ে যাবে। তাহলে আকারও ছোট হচ্ছে বা ব্যাসার্ধ ছোট হয়ে যাচ্ছে। আবার দেখো যে এটা সম্পর্কে আমরা জানলাম যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আমাদের পরমাণুগুলোর কি অবস্থা হয়। এবার আমরা আসি যে উপর থেকে নিচে, অর্থাৎ দেখো যে এখানে আমরা জানি যে হাইড্রোজেনের কক্ষপথ হচ্ছে 2টা। আমি এখানে 2-3টা তোমাদেরকে একটু নমুনা দেখাই। যেমন হাইড্রোজেনের কক্ষপথ হচ্ছে 1টা, তাহলে এখানে দেখো 1টা, লিথিয়ামের দেখো 2টা, এখানে দেখো 2টা, আর শেষ কক্ষপথ 1টা। সোডিয়ামের দেখো এখানে আছে হচ্ছে, এখানে দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে 3টা, এখানে 2টা, এখানে হচ্ছে 8টা। এবার দেখো পটাশিয়ামের শেষ কক্ষপথ, অর্থাৎ এখানে দেখো 4টা কক্ষপথ। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে 4টা কক্ষপথ।
তাহলে 4টা কক্ষপথ হলে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে দেখো 8টা, তারপরের কক্ষপথে দেখো 8টা, তাহলে এইভাবে 8টা। এবার দেখো শেষ কক্ষপথে 1টা। তাহলে আমরা এই অনুরূপভাবে আমরা রুবিডিয়ামের ক্ষেত্রে এখানে জানি যে রুবিডিয়ামের 5টা কক্ষপথ, তাহলে 1 2 3 4 5, 5টা কক্ষপথ। আবার দেখো সিজিয়ামের ক্ষেত্রে আমরা দেখি সিজিয়ামের 6টা কক্ষপথ, তাহলে সিজিয়ামের 6টা কক্ষপথ 1 2 3 4 5 6, দেখো 6টা, এটা হচ্ছে সিজিয়াম। আবার দেখো ফ্রন্সিয়ামের ক্ষেত্রে 7টা কক্ষপথ, দেখো ফ্রন্সিয়ামের ক্ষেত্রে আমার 7টা কক্ষপথ। তাহলে দেখো তোমরা খুব সহজেই এখানে আমরা বলতে পারবো যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছে, শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো তার নিউক্লিয়াসের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, আর নিউক্লিয়াসের প্রতি বেশি আকৃষ্ট হওয়ার কারণে পরমাণুগুলোর ব্যাসার্ধ কমে যাচ্ছে। আবার দেখো একই এটা পর্যায়ের ক্ষেত্রে, আর একই গ্রুপের ক্ষেত্রে যখন আসবে তখন দেখো এখানে স্তরের সংখ্যা বাড়ছে, তার মানে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আবার স্তরের সংখ্যা বাড়ছে। তাহলে এক একটা স্তরের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে, যেমন দেখো হাইড্রোজেন থেকে লিথিয়াম বড় হয়ে যাচ্ছে, আবার দেখো লিথিয়ামের থেকে সোডিয়ামের 3টা কক্ষপথ, সোডিয়াম বড় হয়ে যাচ্ছে, সোডিয়ামের থেকে দেখো পটাশিয়ামের 4টা কক্ষপথ, পটাশিয়াম বড় হয়ে যাচ্ছে, পটাশিয়ামের পরে রুবিডিয়ামে দেখো 5টা কক্ষপথ, সেখানে রুবিডিয়াম বড় হয়ে যাচ্ছে, সিজিয়ামে দেখো 6টা কক্ষপথ, তাহলে রুবিডিয়ামের থেকে সিজিয়াম বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো পর্যায়ের সংখ্যা যত বাড়বে, অর্থাৎ আমরা জানি যে এখানে 7টি পর্যায়, তাহলে একটা পর্যায়ের মৌলগুলো উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকারগুলো বড় হয়ে যায়। তাহলে দেখো আমরা খুব সহজেই একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাহলে দেখো আমরা পরমাণুর আকার সম্পর্কে ভালো করে বুঝেছি কিনা এবার তোমরা নিজেরা চিন্তা করো। তাহলে অবশ্যই দেখো তোমার মাথায় এটা থাকলে পারে, যদি তোমার মেমোরিতে এই বিষয়টা নিয়ে যদি তুমি ভালো করে বোঝো, তাহলে এই পরমাণুর আকার বা ব্যাসার্ধ নিয়ে তোমার আর কোনো চিন্তা করা লাগবে না, তুমি যে কোনো সময় এই সকল প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবে। এবার আমরা আসি যে পরমাণুর আকার সম্পর্কে তো আমরা জেনেছি, বা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা বাকি যে 5টা ধর্ম আছে এই ধর্মগুলো নিয়ে আমরা এই আকারের সাথে বা পারমাণবিক ব্যাসার্ধের সাথে তুলনা করে আমরা খুব সহজেই এগুলো মনে রাখতে পারবো। তাহলে আমরা এখন আসি ধাতব ধর্ম। ধাতব ধর্মটা আমরা সবাই একটু খেয়াল করব। এই ধাতব ধর্মটা হবে, অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে যদি আমি ধাতব ধর্ম চিন্তা করি, তাহলে ধাতব ধর্মের সাথে ব্যাসার্ধের সমানুপাতিক হবে, অর্থাৎ পরমাণুর আকার যত বড় হবে ধাতব ধর্ম তত বেশি হবে। খুব সহজে মনে রাখতে পারবে যে এখানে দেখো আমাদের যে একই পর্যায়ে যে মৌলগুলো আছে, এখন এই মৌলগুলোর ভিতরে সবচেয়ে ধাতব ধর্ম কার বেশি? ধাতব ধর্ম দেখো সবচেয়ে বেশি হচ্ছে সোডিয়ামের। কেন? কারণ আমি কিন্তু পূর্বেই বলেছি যে ধাতব ধর্ম অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারের সাথে ধাতব ধর্ম সমানুপাতিক হবে। অর্থাৎ পরমাণুর আকার যেমন দেখো ক্লোরিনের থেকে সালফারের ধাতব ধর্ম বেশি, সালফারের থেকে ফসফরাস থেকে সিলিকনের থেকে অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম। তাহলে আকার দেখো ব্যাসার্ধ বড় হচ্ছে, তাহলে এই পাশ থেকে যখন ব্যাসার্ধ বড় হচ্ছে তখন তোমার ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, তাহলে সবচেয়ে ধাতব ধর্ম বেশি হচ্ছে সোডিয়াম। তাহলে দেখো আমরা খুব সহজেই ধাতব ধর্মগুলো বলতে পারবো। তাহলে আমরা মনে রাখবো যে সোডিয়াম এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি, তারপরে দেখো ম্যাগনেসিয়াম এর ধাতব ধর্ম তার থেকে একটু কম, অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। তাহলে আমরা খুব সহজে দেখো আমরা ধাতব ধর্মগুলো বলতে পারলাম। অর্থাৎ আমাদের 1 নম্বর যে পয়েন্টটা ছিল ধাতব ধর্ম, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ধাতব ধর্ম। তাহলে দেখো ধাতব ধর্মের আরেকটা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো যে এই ধাতব ধর্মগুলো অর্থাৎ পর্যায় সারণীতে ধাতব ধর্ম অর্থাৎ যে সকল মৌলগুলো খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ত্যাগ করতে পারে। তাহলে ত্যাগ করার মানেই হচ্ছে অর্থাৎ দেখো যে এখানে আমাদের সোডিয়াম খুব সহজে দেখো একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, আর সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয় বলে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি। আবার দেখো ম্যাগনেসিয়াম 2টা ছাড়ে, তাহলে ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম সোডিয়ামের থেকে আবার কম হবে। কেন? কারণ এর 2টা এর 1টা। তাহলে এইভাবে করে ধাতব ধর্মগুলো আমরা মনে রাখবো। এরপরে আমরা আসি অধাতব ধর্ম।
এখন দেখো তোমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে যে আমরা যদি মনে রাখি যে ধাতব ধর্ম যে বিষয়টা আমরা জানলাম, এখন আমরা অধাতব ধর্মটা হচ্ছে যে যদি ব্যাসার্ধের সাথে আমি তোমাকে যদি ব্যাসার্ধের সাথে তুলনা করে বলি, তাহলে দেখো যে পরমাণু সমূহের অর্থাৎ পরমাণুগুলোর ব্যাসার্ধের সাথে অধাতব ধর্ম সবসময় ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ আকার যদি বড় হয় অধাতব ধর্ম কি হবে? কম হবে। আকার যদি ছোট হয় অধাতব ধর্ম সবসময় বেশি হবে। তাহলে দেখো তুমি খুব সহজেই আমার এই মৌলগুলো সম্পর্কে বলতে পারবে যে কোনটা ধাতব ধর্ম বেশি, কোনটা ধাতব ধর্ম কম, কোনটার অধাতব ধর্ম বেশি, কোনটার অধাতব ধর্ম বেশি। তাহলে এখন আমরা যদি উপরের দিক থেকে চিন্তা করি, তাহলে দেখো সবচেয়ে ফ্রান্সিয়ামের আকার বড়, তাহলে আকার বড় হলে এর ধাতব ধর্ম বেশি হবে, কিন্তু আবার দেখো অধাতব ধর্ম কম হবে। তাহলে আকারের উপর ডিপেন্ড করে অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে আমরা খুব সহজেই এই বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে পারবো। তাহলে দেখো যে অতি সহজেই তুমি একটা পরমাণুর ধাতব এবং অধাতব ধর্ম বলতে পারো। যেমন দেখো আমি তোমাদেরকে অধাতব সম্পর্কে আমি বলি যে অধাতব ধর্ম হচ্ছে সবচেয়ে আকার হচ্ছে বড় হচ্ছে সোডিয়াম। আমি বলেছি কি যে অধাতব ধর্ম সবসময় হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আকার যদি আমার বড় হয় তাহলে অধাতব ধর্ম হবে কম, আকার যদি ছোট হয় তাহলে অধাতব ধর্ম হবে সবচেয়ে বেশি। তাহলে আমরা এখন 2 নম্বর যে পয়েন্ট আমরা লিখছি, তাহলে আমরা লিখতে পারি সোডিয়ামের থেকে ধাতব ধর্ম ম্যাগনেসিয়াম অধাতব ধর্ম, তারপরে দেখো অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে দেখো সালফার, এরপরে ক্লোরিন। তাহলে সবচেয়ে ক্লোরিনের অধাতব ধর্ম সবচেয়ে বেশি, তাহলে অধাতব ধর্ম বেশি, তাহলে অধাতব ধর্ম। তাহলে এখন দেখো যে অধাতব সম্পর্কে আমরা কিন্তু সহজে এখন আমরা বলতে পারবো আশা করি। তাহলে আমরা গেল একটা। এরপর 3 নম্বর দেখো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি মনে রাখতে হবে যে গ্যাসীয় পরমাণু, অর্থাৎ আমরা জানি যে পর্যায় সারণীর অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে, তার একটা ইলেকট্রন অপসারণ করতে যে 1 মোল যে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর এটাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। যেমন দেখো আয়নীকরণ শক্তিকে যদি আমরা ব্যাসার্ধের সাথে তুলনা করি বা আকারের সাথে তুলনা করি তাহলে মনে রাখতে পারবো। যেমন দেখো যে এটাও হবে ব্যস্তানুপাতিক, যদি আমার আকার বড় হয় তাহলে আয়নীকরণ শক্তি কম হবে, যদি আমার ব্যাসার্ধ যদি কম হয় আয়নীকরণ শক্তি বেশি হবে। কেন? দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে যদি আমি অপসারণ করি এবং ওই ইলেকট্রনকে যদি আমি এখান থেকে সরাই নিতে চাই, তাহলে সরাইতে গেলে অর্থাৎ অপসারণ করতে গেলে আমার কতটুকু শক্তি লাগবে? তাহলে কি 2টা ইলেকট্রন সরাতে আরেকটু বেশি শক্তি লাগবে, 3টা ইলেকট্রন সরাতে আরো বেশি শক্তি লাগবে, 4টা ইলেকট্রন সরাতে আরো বেশি শক্তি লাগবে, 5টা ইলেকট্রন সরাতে আরো বেশি শক্তি লাগবে, 6টা ইলেকট্রন সরাতে আরো বেশি শক্তি লাগবে। তাহলে দেখো ক্লোরিনের আকার যেহেতু ছোট, ওর শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, তাহলে 7টা ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি প্রয়োজন হয় অপসারণ করতে। তাহলে এই যে শক্তির প্রয়োজন হয়, তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে ক্লোরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তাহলে দেখো মৌলিক পদার্থের একই পর্যায়ে অর্থাৎ আকারে বা ব্যাসার্ধের সাথে যদি আমরা তুলনা করি তাহলে খুব সহজেই আমরা বলতে পারবো যে কোনটা আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তাহলে আমরা খুব সহজে বলতে পারবো এখানে ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, কারণ ওর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে আর 7টি ইলেকট্রনকে অপসারণ করতে। তাহলে দেখো যে এখানে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকার কারণে এই 7টি ইলেকট্রনকে অপসারণ করতে অনেক শক্তির প্রয়োজন হয়। তাহলে অনেক শক্তির প্রয়োজন হয় বলে এই ক্লোরিনের ব্যাসার্ধ কম, আয়নীকরণ শক্তি বেশি। আর এখানে দেখো সোডিয়ামের ব্যাসার্ধ বড়, আয়নীকরণ শক্তি কম। এরপরে দেখো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা কি? আমরা জানি যে আয়নীকরণ শক্তিতে যেমন একটা ইলেকট্রনকে অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয়, আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটা ইলেকট্রন প্রবেশ করতে যে শক্তির প্রয়োজন হয়। তাহলে দেখো এখানে আমরা জানি যে এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে ধাতব ধর্ম বেশি, অর্থাৎ আকারে অনেক বড়, এগুলোর ইলেকট্রন আসক্তি নাই, কম। কিন্তু
ফসফরাস সালফার ক্লোরিন। এখন দেখো ফসফরাসের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন, তাহলে তার ইলেকট্রন আসক্তি বেশি। আবার দেখো এর থেকে সালফারের বেশি, কেন সালফারের 6টা ইলেকট্রন, তাহলে দুইটা খুব সহজে এরা গ্রহণ করতে পারবে। এবং দেখো ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, তাহলে 7টা ইলেকট্রন থাকার কারণে এর আসক্তি আরো বেশি, কারণ খুব সহজে এই একটা ইলেকট্রন ক্লোরিনে প্রবেশ করানো যায়। তাহলে সেই ক্ষেত্রে একটা ইলেকট্রন যখন আমরা প্রবেশ করতে পারছি তখন তার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। তারপরে সালফারের 2টা, তাহলে ক্লোরিনের থেকে সালফারের একটু কম। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ব্যাসার্ধের সাথে তুলনা করি তাহলে ব্যস্তানুপাতিক হবে। কি রকম? দেখো আকার যদি বড় হয় ইলেকট্রন আসক্তি হবে কম, আকার যদি ছোট হয় ইলেকট্রন আসক্তি হবে কি হবে? ইলেকট্রন আসক্তি বেশি হবে। আকার ছোট হলে ইলেকট্রন আসক্তি বেশি হবে। তাহলে আমরা এখন বলতে পারি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়ামের থেকে আমার এখানে বেশি হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে দেখো অ্যালুমিনিয়াম, এরপরে দেখো সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তাহলে আয়নীকরণ শক্তি এগুলো ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তাহলে ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে ইলেকট্রন আসক্তি। তাহলে দেখো এভাবে করে আমরা এই পর্যায়ভুক্ত ধর্মগুলোকে খুব সহজে মনে রাখতে পারবো। এবার দেখো যে তড়িৎ ঋণাত্মকতা, এখন তড়িৎ ঋণাত্মকতা ঠিক একই রকম। দেখো যদি ব্যাসার্ধের সাথে আমরা চিন্তা করি তাহলে যার ব্যাসার্ধ কম তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ ক্লোরিনের বেশি। আবার দেখো যার ব্যাসার্ধ বেশি তার তড়িৎ ঋণাত্মকতা কম। তাহলে আকারের বা ব্যাসার্ধের সাথে যদি তুলনা করি তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা কম হচ্ছে সোডিয়াম, সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিন। আর একইভাবে আমরা একই পর্যায়ের ক্ষেত্র ঠিক ওইভাবে আমরা চিন্তা করব, তাহলে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে যাব। অর্থাৎ আমাদের একই পর্যায়ের যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রেও আমরা ঠিক ওইভাবে বের করব। আবার দেখো একই পর্যায়ের মৌলগুলো এবং একই গ্রুপের মৌলগুলো আকারের উপর ডিপেন্ড করে আমরা এগুলো বলতে পারবো। তাহলে সর্বশেষ তোমাদেরকে এই যে মৌলগুলো আমি একটু লিখেছি তাহলে এটা আমি একটু লিখে রাখি। অর্থাৎ সোডিয়ামের থেকে আমার ম্যাগনেসিয়ামের বেশি হবে, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম, তারপর হবে সিলিকন, তারপরে ফসফরাস, সালফার আর ক্লোরিন। অর্থাৎ এখানে তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা আমি লিখে রাখছি। তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমরা দেখো যে পর্যায় সারণীর যে পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে এই ধর্মগুলো সম্পর্কে আমরা খুব সহজেই আমরা এখানে উত্তর করতে পারবো। যেমন তোমাদেরকে আমি কয়েকটা অবজেক্টিভ সম্পর্কে একটু ধারণা দিব আজকে এই পর্যায় সারণীর আমাদের যে শিখন। অর্থাৎ আমরা পর্যায় সারণীতে যে আজকে একটা বড় একটা ক্লাস করেছি, অর্থাৎ আমাদের পর্যায় সারণী আজকেই শেষ ক্লাস। আর এই শেষ ক্লাসে আমরা যে পর্যায়বৃত্ত ধর্মগুলো নিয়ে আলোচনা করেছি, সর্বশেষ একটি কথাই আমরা বলতে পারি যে পরমাণু বা পরমাণুর আকার বা ব্যাসার্ধের সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখো পরমাণুর আকার বা ব্যাসার্ধের সাথে ধাতব ধর্ম সমানুপাতিক হবে। অর্থাৎ যদি আমার পরমাণুর আকার বা ব্যাসার্ধ বেশি হয় তাহলে দেখো ধাতব ধর্ম বেশি হবে, সমানুপাতিক। আবার দেখো অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই ধর্মগুলো দেখো যে পরমাণুর আকার বা ব্যাসার্ধের সাথে যদি আমরা ব্যস্তানুপাতিক করি তাহলে দেখো যে এর আকারগুলো অর্থাৎ পরমাণুর আকারগুলো যদি বড় হয় বা ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধর্মগুলো তখন কম হবে। আর যদি পরমাণুর আকার বা ব্যাসার্ধ যদি ছোট হয় তাহলে এই ধর্মগুলো তখন সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা এখন আসি যে এই যে আজকে যে পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আজকে আমরা যে আলোচনা করেছি এই আলোচনার প্রেক্ষিতে আমরা কয়েকটি অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা করি। এমসিকিউ গুলো দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমি 4টা অপশন লিখেছি যে ক্যালসিয়াম, পটাশিয়াম, সিলিকন আর লিথিয়াম। এখন তোমাকে প্রশ্ন করা হলো কোনটি ধাতব ধর্ম বেশি। তাহলে তোমাকে আগে চিন্তা করতে হবে এই 4টা অপশনের মধ্যে আমার দেখো এইটা আর এইটা ক এবং খ এরা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল, গ হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল এবং ঘ হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। তাহলে দেখো যে আমরা খুব সহজে এখন বলতে পারছি সবচেয়ে ব্যাসার্ধ বা আকার বড় হচ্ছে পটাশিয়ামের। তাহলে আকার যখন বড় হচ্ছে তাহলে কি হবে? ধাতব ধর্ম সবচেয়ে বেশি হবে, তাহলে পটাশিয়ামের সবচেয়ে ধাতব ধর্ম বেশি। এইবার বাকি যে 4টা ধর্ম আছে এই 4টা তার বিপরীত হবে। অর্থাৎ আমার পটাশিয়ামের অধাতব ধর্ম কম হবে, আয়নীকরণ শক্তি কম হবে, ইলেকট্রন আসক্তি কম হবে, তড়িৎ ঋণাত্মকতা কম হবে। তাহলে দেখো আমরা অবজেক্টিভটা খুব সহজে কিন্তু উত্তর করতে পারবো।
এবার দেখো, যদি তোমাদের প্রশ্ন করা হয় যে এখানে দেখো আকারের ক্রম যদি আমরা চিন্তা করি, তাহলে পটাশিয়ামের যেহেতু সব বড়, তাহলে বাকি যে ধর্মগুলো আছে সম্পূর্ণ তার বিপরীতটা হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক হবে। যার আকার ছোট তার এই ধর্মগুলো বেশি, অর্থাৎ অধাতু ধর্ম বেশি, আয়নীকরণ শক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, তড়িৎ আর যার ব্যাসার্ধ বড় তার ধাতব ধর্ম বেশি, অর্থাৎ সমানুপাতিক হবে। তাহলে দেখো আমরা খুব সহজে এই অবজেক্টিভ গুলো আমরা বের করতে পারবো। আর আমাদের এই অবজেক্টিভ গুলো যাতে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারি, আমরা বাসায় বসে আমরা প্র্যাকটিস করব। আমাদের মূল যে বইটা আছে আমরা মূল বইটা পড়ে আমরা আরো ভালো অনেক কিছু জানবো। তাহলে কি হবে, মূল বইটা পড়লে তোমরা এই ধর্মগুলো সম্পর্কে আরো সুন্দরভাবে বুঝতে পারবে। আশা করি তোমাদের এই অধ্যায়ের উপর যে অবজেক্টিভ বা এমসিকিউ আসবে, এই এমসিকিউ গুলো খুব সহজেই তোমরা অনায়াসে উত্তর দিতে পারবে। তাহলে আজকে আমাদের এই চতুর্থ অধ্যায়ের উপর যে শেষ ক্লাস ছিল, শেষ ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি তোমরা খুব সহজে চেষ্টা করবে এই বিষয়গুলো গ্রহণ করে ধীরে সুস্থে বোঝার জন্য। তাহলে এই অধ্যায়ের সকল প্রশ্নগুলো খুব ভালো করে অ্যান্সার করতে পারবে। আর আমরা আজকে তোমাদের এই অধ্যায় আজকে শেষ করব। আর তোমাদেরকে সামনের অর্থাৎ পরবর্তীতে আমরা নতুন আরেকটা ক্লাসে যখন উপস্থিত হব, সেই নতুন ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।